নমস্কার, নিউজ নাও কথোপকথনে আজকে বাংলা নববর্ষের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলের সারাটা বছর ভীষণ ভালো কাটুক, পজিটিভ কাটুক, এই শুভকামনা রইল। আজকে কথোপকথন যার সাথে হবে তার সাথে আমরা আগেও কথা বলেছি, কিন্তু কথার তো কোনো শেষ নেই না, একবার শুরু হলে চলতেই থাকে। আজকে আমাদের নববর্ষ স্পেশাল কথোপকথন বৈশাখে বৈশাখী। বৈশাখী দি, তোমাকেও শুভকামনা। তোমাকেও নতুন বছরের আর তোমার সমস্ত দর্শকদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আমার প্রণাম। একটা নতুন বছর আজ শুরু হলো, সামনে আরো 364টা দিন। সবার শুভ হোক, সবার ভীষণ আনন্দে কাটুক, এইরকম চাই। আমার চোখে তো সকলি শুভ, সকলি নবীন, সকলি। আচ্ছা, আমরা সকলেই জানি যে বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাসের নামকরণ বৈশাখী। তোমার নামকরণটা কে করলো? এটা ভালো প্রশ্ন। জানো, আমার সবচেয়ে বড় আগে একটা ট্র্যাজেডি বলি। আমি যদি চৈত্র মাসেও জন্মাতাম, আমার নাম বৈশাখী হতো। ঠিক আছে? তার কারণ হচ্ছে আমি আমাদের 3 বোনের সবচেয়ে ছোট, আর আমার বড়দির বেস্ট ফ্রেন্ডের নাম ছিল বৈশাখী। তো সে ডিটারমেন্ট ছিল যে তার যদি তৃতীয় যে আসছে সে যদি মেয়ে হয় তাহলে তার নাম বৈশাখী হবে। তো আমি পরবর্তীকালে মাকে বলেছি যে ঈশ্বর কি দেখো পরম করুণাময়, যে আমাকে বৈশাখ মাসে জন্ম দিয়েছে, নয়তো চৈত্র মাসে বৈশাখী নাম নিয়ে ঘুরতাম, লোকে আমাকে সত্যি ভাবতো উন্মাদ। এমনিতেই কাল বৈশাখী বলছে, তখন বলতে একেবারে পুরো আর কাটা। তো বৈশাখী নামটা ওইভাবে এসেছে, কোন বৈশাখ মাসে জন্মেছে, এটা কোইন্সিডেন্স। হ্যাঁ, এবার আর একটা মজার বিষয় হচ্ছে আজকে শুভ নববর্ষ যতগুলো উইশ পাই ততগুলোই হ্যাপি বার্থডে উইশ পাই। লোকে ধরেই নেয় বৈশাখী পয়লা বৈশাখে জন্মেছি, কিন্তু আমি পয়লা বৈশাখে জন্মাইনি, বৈশাখ মাসে জন্মেছি। বৈশাখের ওই প্রচন্ড তেজ নিয়ে জন্মেছি, কাল বৈশাখীর ঝড়ের ওই উত্তাপ নিয়ে জন্মেছি, সব করেছি। কিন্তু আমি বলেছি একটা জিনিস সবসময় বলি সবাইকে, যে আমি মনে হয় বৈশাখী নামটা যা জাস্টিফিকেশন জীবনে দিতে পেরেছি সেটা বোধহয় আর বাকি বৈশাখীরা দিতে পারে না। কারণ আমার এই বৈশাখী নামটাকে নিয়ে কত আলোচনা হয়েছে, কত রকম, আগে একটা প্রিফিক্স বসিয়েছে, পরে একটা সাফিক্স বসিয়েছে। তো আমি ভেবেছি যে নামকরণটা দিদিকে আমি বারবার ধন্যবাদ জানাই যে তুই এটা খুব ভালো নামকরণ করেছিস। ঠিক, মানে সেটাই আমার প্রশ্ন, যে আমাদের নামের একটা ভার থাকে, কথা আছে। তোমার ক্ষেত্রে মানে বৈশাখী ঝড়, মানে নিজেদের জীবনে সব অনেক সময় আমরা বিভিন্ন রকম ঝড়ের সম্মুখীন হই, ঘাত প্রতিঘাত থাকে, কিন্তু নিজের সমস্যা ছাড়াও, তোমার সমস্যা ছাড়াও বাইরের চারপাশের যে বিভিন্ন যে অ্যাটাক, এবং বৈশাখী ঝড়, কাল বৈশাখী, মানে এই বিষয়টা তোমাকে কখনো ক্ষতবিক্ষত করেছে? করেছিল। একটা প্রোগ্রাম আমাকে খুব যন্ত্রণা দিয়েছিল, কারণ আমার মেয়ে তখন খুব ছোট, আর মা আর আমি মেয়ে মিলে টিভিটা চালিয়েছি। তো তখন দেখছি লিখছে কাননে কাল বৈশাখী ঝড়, এবং তাতে অ্যাঙ্কার আপ্রাণ চেষ্টা করছে এটা এস্টাবলিশ করা যে বৈশাখী ভিলেন। কানন অবভিয়াসলি খুব ইনোসেন্ট বাচ্চা ছেলে আর কি, আমার থেকে 15 বছরের বয়সে বড় ভদ্রলোককে প্রায় একটা, মানে সে হয় না যে মহিলারা প্রায় ফুসলিয়ে নিয়ে যায় তো এক একজনকে, তো সেই রকম খুব আপ্রাণ চেষ্টা করছেন উনি। হ্যাঁ, যে প্রত্যেকের মুখ থেকে একটা জাস্টিফিকেশন, এবং স্ট্রেঞ্জলি 7 জনের মধ্যে 6 জন দেখলাম একদম বলছে যে না না, দেখুন তার বাবা মা কত শখ করে নামকরণ করেছেন, এই নামটা কোথায় ঠিক হচ্ছে না। তো আমি সবসময় মনে করি যে বাঙালি মানুষের যে কৃষ্টি, তাতে শুভবুদ্ধির প্রাধান্য বেশি। হ্যাঁ, আমি এত জীবনে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েও আমি বলবো যে আমার নাম আর বদনাম দুটোই এই বৈশাখীর কারণে। কিন্তু এই বৈশাখী নামটার কারণেই কিন্তু আজকে মানুষ আমাকে চিনেছে। হেট্রেড যতটা পেয়েছি তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। মানে যেখানে মানুষ আমাকে চিনতো না, তারা আমাকে চিনতে শুরু করেছে বিকজ আই এম বৈশাখী। তো এই যে
একটা চার দেয়াল থেকে বাইরে বার করে নিয়ে গিয়ে বৈশাখীকে ঘরে ঘরে পৌঁছে দেয়া, সে ভালোভাবে হোক মন্দভাবে হোক, এইটা আমার মনে হয় যে হয়তো এই নামটার কারণে হতে পেরেছে। আমার নাম যদি শ্রাবণী হতো তাহলে তো ওই শ্রাবণের ধারার বদলে আর কিছু করা যেত, তখন হয়তো বলতো যে শ্রাবণের ধারা প্রপাতে সবকিছু, মানে যাকে দেখতে নারী তার চরণ দেখা, ঠিক আছে? তো এবার আমার যাই নাম হতো তার সঙ্গে একটা কিছু খুঁজে পেয়ে যেত। কিন্তু এটা ঠিক যে বৈশাখী নামটাকে নিয়ে যে ধরনের আলোচনা হয়েছে, আমার মনে হয় যে মানুষ কোথাও গিয়ে ভুলে যায় যে আমরা তো নিজের নাম নিজে দিয়ে জন্মাই না, আমার নামটা কেউ সকাল্লাদ করেই রেখেছে এবং ভালোবেসে রেখেছে, তারা একটা আবেগ থেকে রেখেছে। সেই আবেগটায় আঘাত যেভাবে এসেছে সেটা না এলে পারতো। কিন্তু আবার যেহেতু আজকে একটা নতুন বছর, প্রত্যেকটা দিন আমরা নতুন নতুন করে নিজেকে আবিষ্কার করি। আমি প্রত্যেকটা আঘাতের থেকে শক্তি সঞ্চয় করে আজও কিন্তু কাল বৈশাখীর তেজ দেখাতে পারি। তো ওটাই বোধহয় আমার নামের সার্থকতা। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার নামটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং তুমি সত্যি এরকমই থাকো, আমিও চাইবো। আর আজকের দিনটায় কোন রকম আমরা নেগেটিভ কথায় যাব না, সবটাই খুব, তুমি মানুষটাও খুব পজিটিভ। তোমাকে আমি লক্ষ্য করে দেখেছি যে যদি খুব নেগেটিভ সিচুয়েশনে ছেড়ে দেয়া যায়, এটা না মানুষের, দেখো আজকে একটা যেহেতু নতুন বছর শুরু হয়েছে, আমার মনে হয় প্রত্যেকের একটা নতুন দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আমাদের না সবসময় শুনতে হয় মেয়েদের মনটা খুব ছোট, মেয়েরা খুব কুচুটে, বড় চর্চাবাদ, মেয়েদের শত্রু। কিন্তু আমি না এত ভালো ভালো মেয়েদের পেয়েছি। তোমাকে যখন দেখি, আমি শোভনের সঙ্গে আলোচনা করি যে এই যে এই সব বাচ্চা বাচ্চা মেয়েরা যারা একটা খবরের খিদে আছে, সবকিছুর মধ্যে একটা পজিটিভিটি খোঁজো, এই যে এই স্পিরিটটাও কিন্তু আমি বলবো নববর্ষে প্রত্যেক দর্শক যারা দেখছেন, আমাকে অপছন্দ হতে পারে, ওকে অপছন্দ হতে পারে, কিন্তু আমাদেরও কিছু ভালো কথা বলার থাকে, কিছু ভালো বার্তা দেওয়ার থাকে। তোমার থেকে এটা আমি শিখি যে এই হাসিটা তোমারও অমলিন থাকুক। থ্যাংক ইউ সো মাচ। মানে সত্যি, মানে ভালো কথা শুনলে, ভালো কথা বলতে পারলেও ভালো লাগে, ভালো কথা শুনলে তো নো ডাউট ভালো লাগে একদম। আচ্ছা, আজকের দিনটা কিভাবে কাটাও, স্পেশাল ভাবে কিভাবে কাটাও? আমার না মানে পয়লা বৈশাখটা যেদিন আসে, সকালবেলাটা অনুশোচনায় কাটে। কারণ আমি ঠিক ডিসকভার করি যে নিশ্চয়ই দুজন বাদ চলে গেছে, যার বাড়িতে আমি মিষ্টি পাঠাতে ভুলে গেছি, কারোর একটা শাড়ি কিনে রেখেছি, এত যত্নে কিনেছি সেটা আলমারিতেই রয়ে গেছে। তো সেইটুকু গিল্ট ফিলিং কাটিয়ে আজকের দিনটা, তো পয়লা বৈশাখ আসে প্রত্যেকের জীবনে, কিন্তু আমার পয়লা বৈশাখের প্ল্যানিং মোটামুটি শুরু হয়ে যায় ওই ফেব্রুয়ারি মাস থেকে। কারণ আমার একটা বৃহত্তর পরিবার আছে, হ্যাঁ, প্রায় ধরো 300 জনের কাছে আমি ছোট ছোট হলেও আমার একটা কিছু পাঠাতে হয়। আমার মনে হয় যে বছরে প্রথম দিন আমার একটা কিছু স্পর্শ থাকুক তাদের জীবনে। তো এটা একেবারে যবে থেকে চাকরি পেয়েছি তবে থেকেই আমার নিয়ম ছিল আমি বাবা মার জন্য প্রথম কিনতাম। তো আজ বাবা নেই, সেই দুঃখটা অনেকটা ভুলে গেছি। মানে প্রথম যখন বাবা চলে গেছেন, রেমন্ডসে ঢুকতে পারছি না, বাবার জন্য কোনো কিছু কিনতে পারছি না, আমি সামনে দিয়ে গেলে কান্না পেত, হ্যাঁ, যে এই দোকানটা কি আর কখনো আমি যাব না। পরবর্তীকালে শোভনের জন্য কিন্তু এখন সেইটা মনে হয় যে আবার যেতে পারি, হয়তো বাবার ভালোবাসাটা অন্য কারোর মাধ্যমে অন্য ফর্মে আসে। তো আমার প্রথম বাজারটা হয় হচ্ছে বাবা এখন নেই, মা, শোভন, মেয়ের জন্য। এটা একদম প্রথমেই ঠিক করি। আর মেয়েরটা অনেক বেশি ভাবতে হয়, কারণ ওর ডিজাইনটা আমি ভাবি তার সঙ্গে কি কন্ট্রাস্টে হবে, কি রকম পরলে ওকে এখন মানাবে, ওর কি পছন্দ আমার কি পছন্দ, তার একটা তালমেল করে বানাতে দেয়া। আর ওর ডিজাইনারের কি খুব যত্নে ওর ড্রেসগুলো বানায়, মানে ওর নিজের মেয়ে বড় হয়ে গেছে ওগুলো সেই স্নেহটা ঢেলে ওর জন্য বানায়। তো তার জন্য আমি খুব ফরচুনেট। তো এই সব যোগ্য না শুরু হয়ে যায় প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে। তারপরে ধরো আমার 365 দিন যারা আমার সঙ্গে থাকে তারা পাঞ্জাবি কি পরবে, কি শার্ট পরবে, আমাদের সঙ্গে রঙের একটা রং মিলান্তি একটা থাকে। তো এইটা আমার মনে হয় প্রাথমিক ধাক্কাটা প্রচুর থাকে। মানে তখন আমি রাত্রি 2-3টে অবধি কাজ করি প্রায়। আর শোভন বলে যে এই খেলাটা যে বৈশাখে কি ভাল লাগে, আমি বলে এখন আমার প্রচুর অবসর, তো আমি ওই জন্য এগুলো নিয়ে খুব মেতে থাকি। তো ওইটা হওয়ার পর একেবারে ধরো যে আমার বাড়িতে পুজো করতে আসেন তাকে থেকে শুরু করে, আর যিনি আমার পরিবারে হয়তো ডাক্তার, মানে একেবারে একটা রেনবোর মতো, তারা প্রত্যেকে আমার পরিবারে একেবারে সদস্যের মতো, আমার সুখে দুঃখে তারা আমার জড়িয়ে আছে। তাদের জন্য প্রত্যেকের জন্য ভেবে ভেবে কেনা। কারণ আমার না এইরকম নয়, আমি
প্রাইস ট্যাগ দিয়ে মানুষকে কখনো মনে করি না যে এই এত দামি উপহার পাঠাতে হবে। আমার মনে হয় যে এইটা তোমাকে মানাবে, তোমার যেটা তোমার যেটা ভালো লাগছে, যেটা এবং তাকেও মানে আমার মনে হয় এই ভালো লাগাটা তাকে একদম মানে তার কথা ভেবে, তার পজিশন সবকিছুর সঙ্গে মিলে, যে কারণে শোভন আমাকে বলে যে মানুষ নিজের শাড়ি চয়েস করতে অনেক সময় লাগে মেয়েদের, তুমি তোমারটা দেখি টকটক করে গিয়ে বলো এটা আমি নেবো। আমি বললাম যে আমারটা তো আমার একটা ট্রেন্ড হয়ে গেছে এখন, আমি জানি যে মার দরুন আমার একটা কিনতেই হবে, শোভনের দরুন একটা কিনতেই হবে, এখন আমার মেয়েও কেনে, কিন্তু শোভন আর মেয়ে গিয়ে আমাকে মুক্তি দেয়, ওরা দুজনে নিজেরা আমার মতো কিনে আনে, কারণ ওরা এই সারপ্রাইজটা আমার জন্য রাখে। আর আমি, মা এখন বেরোতে পারেন না, তো মা ওই জন্য টাকা দিয়ে দেন, আমি কিনে এনে মার হাত দিয়ে যখন নিই, ওই ফিলিংটা একটা আলাদা, ওটা নৈসর্গিক একটা আনন্দ, যে মা এখনো একটা উপহার দিচ্ছে, মাকেই এখন আমাদের দেওয়া উচিত। আমি তো খুব নির্লজ্জ ভাবে এটা খুব এনজয় করি, আমি বলি যে মা দেখো তুমি আমায় কিছু দিলে, ওটা একটা আলাদা ভ্যালু, মানে ওটাই আমি প্রথম করবো, ওটাই একটা ফিলিং। আর স্পেশালি বাবা চলে গেলে না, তো সব ভালোবাসাটা তো তার উপর চলে যায়, তো ন্যাচারালি সেইটা একটা থাকে। তো ওই বাজার টাজার হয়ে গেলে পরে সেটা মানে ওই চৈত্র সংক্রান্তির দিন অবধিও আমার চলে, মনে হয় এই রুমালটা কেনা হয়নি, আচ্ছা ওই বেডশিটটা পাল্টাতে হবে, সেটা মানে আমি পাগলের মতো বাজার করি। হ্যাঁ, আর এই ফেজটা কেটে গেলে তো মনে হয় যে একটা রেস্ট আসছে, কিন্তু তারপরে ঠিক এই মাসটা কেটে গেলে মনে হয় পুজো আসছে। তো আমার তো 365 দিন আমরা একেবারে সত্যিকারে 12 মাসে 13 পার্বণের মতো ইয়ে করি, কিন্তু ঠিকই যে একটা খুব মেথডিক্যাল একটা চিন্তা ভাবনা থাকে, ভাবনা নিয়েই বাজার করা। তারপরে থাকে হচ্ছে কি মেনু, দুবেলা আর দুটো মেনু ঠিক করা, মানে বিরাট ব্যাপার। মানে সেদিন কি বাড়িতেই খাওয়া দাওয়া হয়? একটা বেলা আমরা বাড়িতে খাই। এখন সেটা আবার শোভন অনেক সহজ করে দিয়েছে, জল খাবারটা বাড়িতে খাওয়া হয়, সেটা লেট জল খাবার হয়, কারণ চৈত্র সংক্রান্তির দিনটা মানে ঠিক তার আগে নীলের উপোস থাকে আমার, তো পরের দিনটা ওই কে কি পরবে, কাকে কি এর ধুতি, ওর প্রচন্ড ব্যস্ততা, ওটা সরে গেলে পরে সকালবেলা ওই একদম টিপিক্যাল লুচি আলু দিয়ে শুরু হয়, তার সঙ্গে আমি রাখি বোঁদে, মানে একদম ট্র্যাডিশনাল ধরে। কিন্তু ওই দিনটা খাওয়ায় আমি কোন রকম বাঙালি আইটেমের বাইরে বেরোই না। হ্যাঁ, মানে আমরা বাইরে খেতে গেলেও আমরা মানে 2-3টে হোটেল আমাকে জানে যে আমি ওখানে যাব, তো তারা তার আগেই আমাকে টেম্পট করতে শুরু করে যে এবারে কিন্তু আছে, তো আমি সেই থেকে বেছে বেছে দেখি যে সবার একটা কোথায় আছে, তো আমাদের 3 জনের যেখানে হয়, তো আমরা সেখানে সেই দিনটা যাই। এবারে খুব আশায় ছিলাম যে যদি 14-15 2 দিন হয় তাহলে হয়তো আমরা কোন একটা জায়গায় স্টেকেশনে যেতে পারতাম, কিন্তু যেহেতু মেয়ে স্কুল খুলে গেছে তো ওই দিনই ফিরতে হবে, তো ওই দুপুরবেলাটা বেরিয়ে যাই, মাকে প্রণাম টনাম করে মার খাবার দাবারে, ওই মা যেহেতু বেরোতে পারেন না, তো মার সঙ্গে ওইটুকু সময় আমাদের একসঙ্গে থাকা, তারপরে বেরোই, তারপরে 2-1টা অনুষ্ঠান থাকে, সেটা যেতেই হয়, তো সেগুলো যাব গিয়েটি। আগে তো তুমি জানো না আমি এত মানে আমাকে কেউ বিশ্বাস করতে পারে না, শোভন আমাকে প্রথমবার দেখে বলছে এ কি করছো, এত মিষ্টির বাক্স, আমার যে কি ভালো লাগতো, আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি, আর এক একটা সেই দোকানে গেলে মিষ্টি দেয়, আমি কোনো ভাবে ওই মিষ্টি বক্স গুলো কালকে খুলতে দিতাম না, ওটা পুরো সাজিয়ে ওর থেকে কি কি মিষ্টি আমার জন্য থাকবে আগে ওটা দেখতে, মানে ওই যে হালখাতা মিষ্টি যেটা আমরা একদম মানে আমি মানে এখন তো হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমার মনে আছে স্মৃতিটা যে সকালবেলা আমি বাবার সঙ্গে বাজার করতে যেতাম এবং আলুর দোকান থেকে একটা মিষ্টির প্যাকেট দিত, ওইটা যে কি ক্যালেন্ডারটা তো মানে একটা অদ্ভুত ব্যাপার যে কিসের ছবি পাবো, সেটা একটা বিরাট জায়গা। এখন তো সেই ক্যালেন্ডার মানে উঠে যাচ্ছে কনসেপ্ট, তাও না এখন আমি বলছি সাবেক জায়গাগুলো কিন্তু একই রেখেছে, মানে তুমি যদি নর্থ কলকাতা যাও, যদি গড়িয়াহাট যাও, এইসব জায়গায় কিন্তু এখন একটা ক্যালেন্ডার ধরা, একটা মিষ্টি বক্স দেয় ওই দিনটা না, মানে আমার মনে হয় যে ক্রেতা আর বিক্রেতা মানে যিনি দোকানের মালিক তার সঙ্গে একটা অদ্ভুত বন্ডিং হয়, এবং এত আন্তরিক ভাবে তারা ডাকে যে আমি প্রায় সেই বেলা 11টায় বেরোতাম, মানে প্রথম দিকে না শোভন একদিন বলছে এত রোদে এত সেজে তুমি কোথায় যাচ্ছ সবাইকে ছেড়ে, আমি বলছি না তোমরা কেউ যেতে রাজি হবে না, আমি মেয়েকে খুব পটালাম যে যাবি হালখাতা, শুধু হালখাতা শুনে বই খাতাটা শুনেছে, হালখাতা এটা কি, আমি বলছি দোকানে দোকানে যাবো, বলছি কিনতে, আমি বলছি কিনবো, কিন্তু তার সঙ্গে জানিস তো আজকে গিফটও দেবে, ওটা চল। ও তো প্রথমবার গিয়ে আমাকে প্রায় ত্যায্য ভাবছে বোধহয় গিফট মানে কিন্তু মিষ্টি আর ক্যালেন্ডারটা তোর কাছে কোনো ভ্যালুই নেই, তো ও
ও তো প্রথমবারে পাগলামি দেখে দেখলাম ও আমাকে ত্যায্য করে দিল। শোভন তো মানে চিনতেই পারে না ওই সময় আমাকে। তারপরে অনেক দেখায়, দেখো ওটা তো এসি দোকান, তুমি একটা জায়গায় যাবে, একজন ডেকেছে, বলছে আমি বুঝতে পারছি না যিনি ডেকেছেন তার ইন্টারেস্ট না যিনি ডাকটা পেয়েছেন কি সুন্দর লিস্ট মেনটেন করে যে এই এরিয়া আমার 7টা দোকানে যেতেই হবে। তো আমি এইটা না খুব মিস করি, মানে এখন আর ওইটা হয়ে উঠতে পারে না, কারণ এত দোকানে আমি যাই, আমি মাঝে মাঝে ভাবি আমি যদি এই হালখাতাটা করতে বেরোই তাহলে আমার মেয়ে খুব একা হয়ে যাবে। শোভন তো তাও খুব কমপ্লেনিং নয়, ও কমপ্লেনিং নয়, কিন্তু ওই একা খারাপ লাগে। তবে এই হালখাতার জিনিসটা আস্তে আস্তে কমছে, এটা আমাকে সেটাই, মানে তোমার সাথে কথা বলতে বলতে আমিও আমার ছোটবেলায় ফিরেছি। যে এটাই কিন্তু সেই ছোটবেলা থেকে আকর্ষণটা, যে মানে নতুন বছর আসবে, হালখাতা হবে, যে একটা পুজোর একটা অদ্ভুত, মানে এই না যে তোমাকে অনেক কিছু কিনতে হবে, কিন্তু এই যে 10 জন, ধরো আমি বলছি যে আমরা যখন হালখাতায় অনুষ্ঠানটায় যাই, একদম অচেনা 10 জন, কিন্তু কিরকম একটা পরিবারের সবাই মিলে বসে কিন্তু ওই দিনকে ওই দোকানে একটা কত তাদের রিলেশন, সেটাও কিন্তু খুব বোঝা যায়। তো এটা যখন এখন গাড়িতে যেতে যেতে বিভিন্ন দোকানের সামনে দেখি, আর স্পেশালি সেই দোকানগুলোর সামনে দেখি যেখানে আমি গেছি, তো আমার একবার মানে কারুকে সঙ্গী না পেয়ে আমার যে গাড়ি চালায় তাকে বলছি চলো তো তুমি আমার সঙ্গে চলো। সে লাস্টে বলছে ম্যাডাম আর পেছনের সিটে জায়গা নেই ম্যাডাম। আমি বুঝলাম এবার বাড়ি ফিরতে হবে। বলছে আপনি আইসক্রিমটাও খেয়ে নিয়েছেন। আমি আচ্ছা তাহলে ঠিক আছে। আমি মানে এসব ব্যাপারে অবসেস ছিলাম, মানে শোভন আমার অনেক সভ্য করেছে, আমি তো অসভ্যের মতো সারাটা দিন ঘেমে নিয়ে আমি হালখাতা করার একটা আলাদা আনন্দ ছিল। কিন্তু এখন যেমন আবার ধরো একটা বড় প্রতিষ্ঠানে হয়তো ওই দিনকে একটা কোনো কালচারাল অনুষ্ঠান আছে, এখন ওরিয়েন্টেশন গুলো বদলে গেছে, আমি মিস করি, আমি এটা খুব মিস করি। আর আমার খুব ইচ্ছে আছে মেয়ে একটু বড় হয়ে গেলেই যেই তার ফ্রেন্ড সার্কেল দেখাবে আমি আবার ব্যাক টু মাই ওল্ড ডেজ হবে, মানে আমি যাবই একদম ছোটবেলার যে দোকানে যেতে সেখানে যাবে, একেবারে যাবো, আমি যাবো এবং এখনো যাই, আমি কিন্তু তাদের কাছে যাই। এবং মানে আমার মেয়ে একদিন বলেছিল মা ওনার দোকানে তুমি ছাড়া কেউ আসে, মানে দোকানটা এখন এত আমার তো খালি মনে হয় যে ওইখান থেকে আমার প্রথম ওই জামাগুলো আসতো, তো একটা আলাদা সেন্টিমেন্ট আছে বুঝছো তো। তো আমার মনে হয় যে এখন তো এত মানে শপিং মলের কালচার, কিন্তু আমি এখনো কিন্তু মানে ভীষণ ভাবে ছোট দোকানে যাওয়া ভালোবাসি, যেখানে কাজ ভালো, আবার কাজ ভালো আর নেই কিন্তু সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সেটাতেও আমি যাই। হ্যাঁ, কারণ আমার খালি মনে হয় যে সব পুরনো যদি বর্জন করে দিই, নতুনকে তো নিশ্চয়ই আহ্বান করবো, কিন্তু সব পুরনো বর্জন করে তো সবার আগে বোধহয় নিজে বাবা মাকে ত্যাগ করতে হয়, কারণ তাদের সঙ্গে সবচেয়ে পুরনো একদম, মানে সেটা যেমন পারবো না তাহলে এটাও পারবো না, আমাদের কালচারের পার্ট। তো আমি ভীষণ রুটেড একদম, মানে আমি ওটাই বলছি, আধুনিকতার ছোঁয়া লাগবেই, আমাদের চলতে হবে, কিন্তু শিকড়কে ভুললে চলবে না, কখনো না, কখনো না, মানে তাহলে তো নিজের এক্সিস্টেন্স একদম। আচ্ছা, যে বললে যে খাওয়া দাওয়া, তো যে লিস্ট মানে তোমাকে পাঠানো হয়, তো ম্যান্ডেটরি কোনটা, মানে তোমরা কি মানে তুমি কি ভালোবাসো, মাছ না মাংস? আমি তো মাছ একেবারে ছুঁই না, মাছ ছুঁই না, কিন্তু তার মধ্যে আবার বলে দেওয়া ভালো ইলিশ আর চিংড়ি ভীষণ ভালোবাসি, ওই দুটো ছাড়া যাবে না। পাঁঠার মাংস খুব ভালোবাসতাম, কিন্তু ওয়েট পুট অন করার পরে এখন অনেক কমিয়ে দিয়েছি। ডায়েট করছো? না না, ডায়েট করি না আসলে, হেলথ কনসিয়াস কনসিয়াসনেস এলো বলতে না, এই করোনা যখন আমি দেখলাম আমার খুব কাছের মানুষগুলো হঠাৎ হঠাৎ চলে গেল, আমার তো দুশ্চিন্তাও না, আমি কিন্তু ভীষণ আই ওয়ান্টেড টু ডাই ইয়াং। হ্যাঁ, মানে আমার সবসময় মনে হতো যে 35-36 বছর হবে আমি একদম তাজা তাজা চলে যাবো পৃথিবী দেখলে, মানে অদ্ভুত অবসেশন ছিল। আমি বন্ধুদের বলতাম যে যদি কেউ হাত দেখতে বলে, অনেক হয় না কলেজে হাতটা ধরার জন্য হাত দেখতে পারি, হ্যাঁ, তা আমি বলতাম কি লেখা আছে রে, বলছে তুই 90, আমি এটা কোনো কথা হলো, 30-35-এ মারা যাওয়ার কোনো চান্স আছে? বলছে না কেন? আমরা আমাকে মনে হয় যে প্রাইম অফ ইউতে চলে যেতে হবে, মানে এটা মানে আমার শোভনের সঙ্গে আলাপ হয়েছে তখন শুধু কয়েকটা বছর, যখন আমার ওর সঙ্গে আলাপ তার মধ্যে আমার চলে যাওয়ার ইচ্ছে, তো সেইটা একটা ছিল। কিন্তু মেয়ে যবে থেকে একদম একা আমার দায়িত্ব হয়ে গেল, এই একলা মার মনে হয় যে মেয়ে যতক্ষণ না নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে ওই কটা বছর আমাকে বাঁচতেই হবে। জীবন আমাকে এমন বড় কোনো রিজন দেয়নি যে জীবনের প্রতি প্রচন্ড আকৃষ্ট হয়ে আমাকে অনেক দীর্ঘ আয়ু আমি ভগবানের কাছে চাই, কিন্তু আমি সবসময় বলি যে আমি যেন সুস্থ থাকি, কারণ ওর দায়িত্বটা আমায় পালন করতে হবে। সেই জন্য একটু
রেড মিট খেলে হার্টের সমস্যা হতে পারে। তো আগে যেমন একেবারে ম্যান্ডেটরি রবিবার করে পাঁঠার মাংস হতো, এবং আমি মানে এত মা ভালো রাঁধতেন যে আমি বাধ্য হই ভালো রাঁধতে। হ্যাঁ, মানে এত এত ভালো ভালো রান্না করতাম, নিজেই খেয়ে ফেলতাম সবার আগে দেখে নিতাম সবাই খেতে পারবে কিনা। আর শোভন যেমন ভীষণ হালকা ভালোবাসে, আমি আবার রিচ খাবার ভালোবাসি। হ্যাঁ, মানে পাঁঠার মাংস হবে তো লাল ঝোল হবে, মানে তখন যদি ওই ডায়েটে 1 চামচ তেল দিয়ে বানাতে হবে স্টু, মানে ওগুলো দেখলে তো মানে আমার ইনফ্যাক্ট সাদা সন্দেশ দেখলে মনে হতো যে জীবনে তো আমার বৈরাগ্য নেমে আসে, মিষ্টির রং সাদা কেন, মানে মিষ্টিটা বেশ সুন্দর চঞ্চল, বেশ ব্রাউন, হ্যাঁ জীবনটা সবকিছুতে একটা রঙিন থাকবে। তো খাবারে আমি এখনো পয়লা বৈশাখের মেনুতে পোস্তটা খুঁজি। আলু পোস্ত থাকলে পরে খুব ভালো লাগে, বাসন্তী পোলাও থাকলে ভালো লাগে। আসলে আমার আর একটা এই যে মানে এইসব ব্যাপারে হয়তো আমাকে লোকে কনভেনশনাল বলবে, কেউ কেউ বলবে যে ভীষণ হয়তো মানে রিজিড, কিন্তু না আমার ওই মিক্সড মেনু, ওই বেবি নানের সঙ্গে যদি আমাকে কেউ বাসন্তী পোলাও দেয় আমার খুব রাগ হয়। আমার মনে হয় যে আমি বেবি নান খাবো তো বড় নানই খাবো আর চাপ খাবো, মানে একেবারে অন্যরকম খাবো। বাঙালি খাবার লুচি খাবো, হ্যাঁ, তো আমার তার সঙ্গে বেবি নানের সঙ্গে আলুর দম দিয়ে কেন খাবো? তো আমার ওইসব একেবারে ভালো লাগে না। যারা ফিউশন ফুড ভীষণ ভালোবাসে আমার তাদের প্রতি পূর্ণ রেসপেক্ট আছে এবং অ্যাডমিরেশন আছে যে তারা এত ফিউশন কি করে ভালোবাসে, কিন্তু আমি একদম ফিউশন ফুড ভালোবাসি না। আর খুব লাকিলি আমার আর শোভনের খাবারের টেস্ট একদম মেলে। আচ্ছা, মানে ও একদম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে না, খুব সেট মেনু ও খেতে ভালোবাসে। পোস্তটা দুজনেরই ফেভারিট, মুগের ডালটা দুজনের ফেভারিট, আর চিকেন মাটন যাই হোক ও ভীষণ স্বল্পাহারী। আর আমি ভীষণ খাদ্য রসিক, আর ও পুরো অপোজিট। ও ভালোবেসে কিছু খায় বলে আমার মনে হয় না সিগারেট ছাড়া, তো সেইটা ছাড়া ওর যে কোনো খাবারই দেয় ও খেয়ে নেবে। আর একান্ত যদি ওকে শোনা যায় যে বাজে হয়েছে রান্না, মানে সেটা সত্যিই বাজে হতে হবে, নয়তো ও কোনো কিছুতে কমপ্লেন করে না। আর মেয়ে বরঞ্চ খুব বেশি বাঙালি খাবার অত ইয়ে হয় না, সেটা আমারই দোষ। আমি ওকে ছোটবেলা থেকে এত বেশি নর্থ ইন্ডিয়ান খাবার খাইয়েছি যে হয়তো ওর ওই নর্থ ইন্ডিয়ান ডিশেস বেশি ভালো লাগে। কিন্তু ও জানে যে পয়লা বৈশাখে এর থেকে কোনো নিষ্কৃতি নেই, ও ওই জন্য জানে যে ওকে পাঁঠার মাংস খেতে হবে, চিংড়ি মাছটা ভালোবাসে, তো ওইগুলো নিয়ে। আর মার জন্য, মা এখন একেবারেই ঝাল খেতে পারেন না, তো একেবারে আঝালা আর কি রান্নাটা করি, ওটা একদম মার জন্য সবটা। সবসময় দূর বুকে থাকি যে এটাতে যদি ঝাল লেগে যায় তাহলে কি হবে। তো সবকিছু মিলিয়ে এটা একটা ধরনের মেনু ঠিক হয়। তারপরে ধরো আমার বাড়িতে যারা আছে তাদের কি ভালো লাগবে, এবার তারা কেউ হয়তো বলবে আমরা দিনের বেলা মাটন খাবো, রাত্রিবেলা হয়তো ওরা দই মাছ খাবে। তো এই পুরো বাজারটা করানো, বাজারের যাতে সাইজে কারুর মনে কোনো না থাকে যে ঠিকঠাক সাইজ আসছে, তো সেই সব দিকে সবটা দেখে টেকে নিয়ে পুরো রান্নাঘর সামলে আমরা বেরিয়ে পড়ি। একদম। আচ্ছা, তুমি শোভনদাকে কি গিফট দিলে? শোভন তো খুব কম জিনিস পছন্দ করে, কিন্তু মার দরুনও আমি ওকে পাঞ্জাবি দিলাম, আর আমারও আমি পাঞ্জাবি কিনলাম। ইনফ্যাক্ট মেয়েও ওর জন্য পাঞ্জাবি কিনলো। আমরা নানান শেড কিনি, কিন্তু ওর তো সবচেয়ে প্রিয় রং হচ্ছে সাদা। ও ভীষণ সাদা, আমারও সাদা খুব ভালো লাগে, কিন্তু আমি তার সঙ্গে অনেক রকম রঙই ভালোবাসি। বরঞ্চ আমার কি ভালো লাগে না সেটা বলা সহজ। হ্যাঁ, আমি শোভনের জন্য নববর্ষে মানে আজকের দিনে পরার জন্য ওকে আমি একটা লাল একটা তসরের পাঞ্জাবিতে নিজে ডিজাইন করলাম, আর ওর যিনি পাঞ্জাবি বানান তিনি এত যত্নে সেটা ইমপ্লিমেন্ট করেছেন, দেখেই মনটা ভালো হয়ে গেল যে যেরকম ভেবেছি সেরকমই করেছে। মেয়েরও একটা খুব সুন্দর লাল গাউন বানিয়েছি, আর আমারও লাল জামদানি এরপরেই পরে ফেলবো। আজকে তাহলে ওই রং মিলিয়ে হবে না, মানে আজকে লাল। আচ্ছা, লাল লাল। আর তাহলে আজকেও সাদাটা হবে না, কিন্তু সাদা আমি ওকে দিয়েছি। ওর একদম ভীষণ, ওর সুতের কাউন্টও খুব ভালো বোঝে। ও যে কি বলে, আমি তো ওটা আমার কাছে হিব্রু ল্যাটিন, ও আগে কাউন্ট দেখবে, এটা এত সুতোর কাউন্ট, অত সুতোর কাউন্ট। ভীষণ ফাইন কোয়ালিটি ও খাদি পরে। আর সেই খাদি কিনতে গিয়ে মানে আমাদের এরকম ইতিহাস আছে যে সেই খাদি, মানে আমরা গেছি ভাইজাগে বেড়াতে, তো শোনা গেল যে জয়ললিতা যেখান থেকে শাড়ি পরতেন সেই একটা খাদির ওদের ভিলেজ আছে পন্ডুরুতে। তো সেই পন্ডুরুতে পৌঁছে ওটা না মানে ইটসেলফ একটা মনে হয় যেন একটা অন্য জগৎ। কিভাবে যে
কত কষ্টের মধ্যে কি শিল্পকর্ম খাদির উপরে, আর কি ফাইন কোয়ালিটি তার, তুমি ভাবতে পারবে না। সেইখান থেকে খাদি কিনে ফিরতে গিয়ে না রাস্তা হারিয়ে গেছে। আর ভাবো ওয়াইজ্যাগে ও গুগল করে খুঁজছে আমরা কোথা থেকে মানে ব্যাক করব হোটেলে। তো আমি বললাম তোমার এই খাদির চক্করে প্রাণ নিয়ে যে ফিরে এসেছি এটাও যথেষ্ট। মানে প্রচন্ড একটা খুব মজার ব্যাপার আমি তোমায় বলি, যে কলকাতায় তো শোভন চ্যাটার্জিকে সবাই চেনে। তো আমরা যখন ওখানে জামার কাপড় কিনছি, ওকে বলছে স্যার আপ নেতা হো না? তো ও বলছে নেই তো मैं तो बिजनेसमैन हूँ। বলছে नहीं सर आप नेता हो। तो আমি বলছি कैसे पता लगा? তখন বলছে जिस तरीके से सर व्हाइट खरीद रहे हैं ना। তো আমি বললাম যে ও দেখেছো সাদা দিয়েই তোমরা সবকিছু ডাকো, ওই জন্য তোমাদেরকে দেখেই প্রথমেই বলছে রাজনৈতিক নেতা। আমাকে বললো বটে, তখন বলছে কিন্তু তোমাকেও তো দেখে বললো জয়ললিতা যেখান থেকে। আমি বললাম বাবা জয়ললিতার মতোই পাঠাচ্ছে, পরিণতি ওইরকম যদি হয় আমার খুব ভয় হবে। তো সেইটা নিয়ে আমি তখন ওর সঙ্গে খুব করছিলাম যে ওকে দেখে ওর ওই একটা তো সেট ওয়েতে ও নিজেকে ক্যারি করে। তো সেইটা আমার মনে হয় বোধহয় ওর রাজনীতিতে ভীষণ ছোটবেলায় ঢুকেছে, এবং সেই সময় আমার তো ভীষণ ভালো লাগে এত সুন্দর ধুতি পরে, আর ও বাড়িতেও মাঝে মাঝে ধুতি পরে। তা আমার তো ইচ্ছে করে 365 দিন ধুতি পরুক, আমার খুব ভালো লাগে। তো ওর জন্য ইনফ্যাক্ট ধুতিও কিনেছি, সেটাও খুব ইউনিক পেলাম এবারে। সাধারণত সাদার উপরে একদম একটা ঢালা পাড় বা ধাক্কা পাড়, এবারে প্রথম ওই দেখলাম আমরা কেরালা কটন যেমন পরি একদম সরু গোল্ডেন বর্ডার, ওটা ওকে এখনো দিইনি, ওটা ওর সারপ্রাইজ থাকবে। ওটা ওই মানে ওই সময় ও যখন পড়বে তখন ওটার সঙ্গে দেবো। আর তোমাকে সারপ্রাইজ দিয়ে কি দিল? আমাকে একটা ভীষণ সুন্দর ঢাকাই জামদানি দিয়েছে, অসাধারণ দেখতে, সাদার ওপর পুরো। মা দেখেই মুখটা বেজার হয়ে গেল, অত সাদা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মানে সাদার উপর সাদা কাজের একটা আলাদা আভিজাত্য আছে। এবং ওই সাদা শাড়িটা দেখে মানে আমার মনে হচ্ছিল যে এত ভালো দুজনেই আমার টেস্ট জানে। মেয়েও যে শাড়িটা এনেছে সেটাও একদম মানে আমার খুব মনোমতো একটা রং, আবার ও যেটা নিয়ে এসছে আমি বললাম যে দেখো লোকের ওরা আবার বলে আসে যে ওর পছন্দ না হলে কিন্তু ও বদলাতে আসবে। তা আর ওরা জানে যে আমি জীবনে বদলাতে যাই না, তার কারণ হচ্ছে যে আমি জানি যে ভালোবেসে জানি। আর আমার কাছে কি জানো, তুমি ভালোবেসে যেটাই কিনবে তো সেটা আমার মনে হয় যে সেটা বদলানো মানে হচ্ছে তার ভালোবাসাটাকে কোথাও একটা ক্ষুণ্ণ করা। তো আমি ভীষণ এইটাকে রেসপেক্ট করি। এই আসলে তো যেটা পড়ে আছি কারোর একটা আদর, কারোর একটা ভালোবাসা পড়ে আছি নিজেদের। হ্যাঁ হ্যাঁ, তো এইটা মানে আমার এখনো তুমি জানো না, আমার যত গয়নাই থাকুক আমি একটা গয়না পরে বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার সেই ছাত্রী ছোঁয়াটা নিজের শরীরে রাখার জন্য। যে আমার জন্মদিনের দিন আমি মর্নিং কলেজে পড়াতাম, তখন খুব সকালে বেরিয়ে যেতাম। তো ভোরবেলা উঠেছি, তো আমার সিকিউরিটি এসে বলছে যে ম্যাডাম আপনার সঙ্গে কেউ দেখা করতে এসে, মানে ভোর 5টায় আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি বললাম কি? তো আমার বলছে যে একটি মেয়ে এসছে। তো আমি বলছি যে বাবা কি ব্যাপার? তো আমি নিয়ে আসুন তো। তো দেখি একজন ভদ্রলোক বয়স্ক, ওনার সঙ্গে ওর মেয়ে আসছে। আমি বললাম কি ব্যাপার তুমি? ও আমার রবীন্দ্রভারতীর ছাত্রী। তার মানে তুমি এখন কেন এসছো? আমি তো যেতামই। বললাম না ম্যাম আপনাকে ফার্স্ট উইশ করতে চেয়েছি। তা দেখছি হাতে একটা বক্স। আমি বলছি কি ব্যাপার? তা বলছি এটা না আমি টিউশন করি, আমি টাকা জমিয়ে আপনার জন্য কিনেছি। আমি না পাপিয়া বলতে পারবো না, আমার ওই মুহূর্তে মনে হচ্ছে কি যে এতটা ভালোবাসা কি আমি ডিজার্ভ করি। মানে আমার তখন না নিজেকে এত ভাগ্যবান মনে হচ্ছে যে নিজের লোকেরা তো সবসময়, কিন্তু ও থাকে শুধু নর্থে, সেখান থেকে একেবারে এক্সট্রিম সাউথে ওই ভোরবেলা আসতে গেলে, এবং তার বাবা মাও তার ভালোবাসাটাকে কতটা রেসপেক্ট করে যে তিনি এসছেন। তো আমি দুজনকে মানে ওইটুকু যে আপ্যায়ন করবো, আমার তখন কলেজে বেরোনোর তারা। তো সে আমাদের ছেড়ে খুব কম বয়সে মেয়েটি ক্যান্সারে মারা যায়। তো আমার না ওর দেয়া ওই গয়নাটা আমি কোনোদিন খুলে পড়তে পারিনি। আমার সবসময় দেখলে ও চলে যাওয়ার আগে 2 দিন আগে আমাকে বলছে ম্যাডাম আপনি আমার সব প্রশ্নের উত্তর দিয়েছেন, একটা প্রশ্ন করি ওটার উত্তর আছে আপনার কাছে। মানে তখন বম্বে তো ট্রিটমেন্ট চলছে। আমি বলছি কি গো? বলছে আচ্ছা আমারই কেন এটা হলো। তো মানে আমি বলতে পারবো না পিয়া, ও তো আমার নিজের সন্তান নয়, কিন্তু আমি এখনো যেন ওকে ফিল করতে পারি। হ্যাঁ, যে
এতটা ভালোবাসা সেই মানুষটা কোথায় যেন হারিয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমি না যে চলে যায় কখনো ভাবি না যে সে চলে গেছে, আমার মনে হয় সে রয়ে গেছে একটা অন্যরকম ভাবে হয়তো আমার সঙ্গে। তো ওই জন্য যখন আমি বিয়ে করেছিলাম বাড়ির অমতে, তো কিছুই নিইনি। আমি তখন ওর ওই গয়নাটা পরেছি, তখন আমার মা বলছে এটা কে দিয়েছে তোকে? আমি বললাম জানো তো মা, এটা অংশুমিতা দিয়েছিল। তো মা বলছে এত বছর রেখে? আমি বললাম আমি না ভাবছিলাম যে কোনো একটা দিন যেদিনকে শুধু ওরটাই পরা যায়, তো আজকে সেই দিন যেদিনকে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তো আমি ওর ভালোবাসাটাকে সঙ্গে নিয়ে যেতে চাই। তো এইরকম আমি বলছি যে উপহারে তো একগাদা ভালোবাসা লেগে থাকে, তার কোনো প্রাইস ট্যাগ হয় না, তার কোনো সাবস্টিটিউট হতে পারেন না যে এই রং বদলে ওই রং নেব। তুমি ওইভাবেই আমায় দেখতে চেয়েছো, তাই জন্য তুমি কিনে এনেছো। এখন যারা দায় সারা উপহার পাঠায়, আমার সেটা মানে এরকম বহু উপহার আছে যেটা আমি কখনো বক্সও খুলিনি, কারণ যিনি দিয়েছেন দেওয়ার সময় হয়তো তার মুখের অভিব্যক্তি যা যে দিতে এসেছেন দিয়ে চলে গেছে, মানে তো ওই ফিলিংটা যদি না আসে না, আমার সেই গিফটের প্রতি কোনো আকর্ষণ থাকে না। তো আমি ওই জন্য সবসময় মানে তুমি জানো না, পয়লা বৈশাখ এবং পুজোয় আমি কলেজে যখন ছিলাম, তো যিনি আমাকে জল দিতেন সে শান্তি দিয়ে এসে একটা শাড়ি ঠিক কিনে আনবেন। হ্যাঁ, এবং আমি সবার আগে ওইটার খুব জাঁকজমক করে একটা ব্লাউজ টাউজ বানিয়ে আমি ওকে পরে দেখাতাম। তো আমাকে সবাই বলতে কি আচ্ছা তো ব্লাউজটা ওই শাড়িটার থেকে বেশি দাম পড়েছে। তাই আমি বললাম যে ও কত খুশি হয় যখন আমি পরে আসি, সবাইকে বলে দিদি আমার দেয়া শাড়িটা পরেছে। তো এইগুলো না জীবনে খুব মূল্য রাখে, এগুলোই বড় প্রাপ্তি। এবং এর থেকে বেশি আমার মনে হয় শোভন তো দেবে, মেয়ে বড় হবে চাকরি করবে, ও মাকে ভালোবাসে দেবে হয়, কিন্তু এগুলো হচ্ছে তোমার এমন দৈব তোমার আশীর্বাদ যে তোমার পরিবারের বাইরে গিয়েও বহু লোক তোমাকে ভালোবেসে কিছু দিচ্ছে। তো আমি তো দুহাতে দেখো এই ভালোবাসা নিশ্চয়ই। হ্যাঁ, এবং ভগবান আমাকে শেষ দিন পর্যন্ত আমি বলি যে তুমি আমাকে অনেক যন্ত্রণা দিয়েছো, কিন্তু এত বেশি ভালোবাসা দিয়েছো, তুমি তার যোগ্য করে আমাকে রেখো। আমি সবসময় এইটা বলি যে কেউ যেন আমাকে ভালোবাসা পরে যেন এই ফিলিং নিয়ে না যায় যে এই মানুষটাকে ভুল করে ভালোবেসেছিলাম। এইটা আমার কাছে খুব, এটা অনেক বড় কথা বলেছো, সিরিয়াসলি এটা ভাবার মতো একটা কথা। রং নিয়ে কথা হচ্ছে, তো খুব স্বাভাবিক, সামনেই ভোটের প্রচুর রং, সেই রং নিয়ে কি বলবে? দেখো, প্রথমত যে সূর্যের তাপ মানে আমার বৈশাখী মানে উত্তাপ আমি যে চারিদিকে দেখছি, তার মধ্যে যারা ভোট প্রচারে নামছেন তাদের সবাইকে আমার মানে সত্যি প্রণাম, যে এত কষ্ট। হ্যাঁ, কিন্তু আমি সত্যিকারে একটাই জিনিস দেখতে চাই যে শুধু এই 3 মাস নয়, 2 মাস নয়, মানুষের মাঝে তারা সারা বছর এবং 5 বছর শুধু নয় 15 বছর আপনাকেই ফিরিয়ে আনে যেন মানুষ সেই রকম ভাবে কাজ করুক, ভয় নয়, ভালোবেসে। আমি আবার বলছি, ভালোবাসা একটা দায়িত্ব। তো ভয়ের পরিবেশ না থাকুক, ভয়ের রংটা না থেকে ভালোবাসার রং যদি ছড়িয়ে রাজনীতি করা যায়, আমার মনে হয় যে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আরো একটা জিনিস যে অফলেট রাজনীতিতে কয়েকটা জিনিস আমরা খুব মিস করি, যেমন হালকাথা মিস করছে একটা প্রজন্ম, তেমনি রাজনৈতিক সৌজন্য, ভাষা শালীনতা, ভাষা সন্ত্রাসের যে রূপ, এই কিছু রং আমি দেখতে চাই না। আর একটা রং তো একদম যেন না দেখতে পাই, সেটা হচ্ছে মানুষের রক্তের ওই লাল রং। মানে আমার আঙুলে ওই ভোটের দাগটা থাকুক, হাতে রক্ত না লাগুক, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় চাহিদা, মানুষের কাছে অ্যাপিল। যে ভোট তো আমরা যখন ভোটের একটা লেখা লিখি বা যখন তোমরা প্রোগ্রাম প্রেজেন্ট করো, তখন আমরা বলি যে গণতন্ত্রের সবচেয়ে বড় সেলিব্রেশন। আজকে আমাদের বাঙালিদের যদি সবচেয়ে বড় সেলিব্রেশন আজকের দিনটা পয়লা বৈশাখ হয়, তাহলে গণতন্ত্রের সবচেয়ে বড় সেলিব্রেশন হচ্ছে এই ভোটের দিনটা। সেই দিনটা যদি কোনো মায়ের কোল খালি হয়, কারো স্মৃতি সিঁদুর মুছে যায়, আমার মনে হয় এই অভিসম্পাত সমস্ত জাতির, সমস্ত দেশের লজ্জা। তো আমার সেই জায়গাটা মনে হয় যে ভোট আপনার যাকে খুশি তাকে দিন, যাতে ভালো লাগছে। আমি বুঝি না মানুষ দল দেখে দেয়, আমি তো প্রার্থীর ওপরেও খুব গুরুত্ব দিই। যে আমি তোমাকে খুব শ্রদ্ধা করি, তোমাকে আমি জননেত্রী মনে করি বা জননেতা মনে করি, তুমি আমার সেই আবেগটাকে কাজে লাগিয়ে এমন একজন মাফিয়াকে ঢুকিয়ে দিয়েছো আমার প্রার্থী হিসেবে, যাকে ভোট দিলে আমি জানি যে করাপশন উইল বি ইনস্টিটিউশনালাইজড, তাহলে তাকে রিজেক্ট করা উচিত। এখন এটা আমার ধারণা,
মানুষের কত রকম ফ্যাক্টর কাজ করে। আমি মাঝে মাঝে আগে চিন্তা করতাম যে এইভাবে কি এরা ভাবতে পারে না, কিন্তু আমি গ্রামের ভেতরে যখন ঢুকেছি, নিজে যখন রাজনীতি করেছি, আমার একটা জিনিস মনে হয়েছে যে আমার পক্ষে যেটা ভাবা সম্ভব সেটা ওইখানে বাস্তবে সম্ভব নয়। কাজে ভয় সন্ত্রাসের রং না থাকুক, চারিদিকে মানে গণতন্ত্রের রংটা বজায় থাকুক, এইটাই বলবো। আর দেখুন, একটা দল জিতবে, একটা দল বিপক্ষে বা আপনার অপোজিশনে যাবে, এটাই তো গণতন্ত্র। সবাইকে রুলিং পার্টি হতে হবে বা সবাইকে জিততেই হবে, আর জিতলে যেন 5 বছর হারিয়ে না যান। মানে আমার তো মনে হয় কি, আমি যেটা নিজের লাইফে করেছি যে প্রত্যেক হার আমাকে নেক্সট জেতার অনুপ্রেরণা দিয়েছে। তো আজকে যদি আমি 5 লাখ ভোটে হেরে যাই, তাতে আমি সবার আগে কি বলবো, ইভিএম, অপোজিশন, কারচুপি, সায়েন্টিফিক রিগিং সব। কিন্তু আমার কি দায়িত্ব ছিল, ওই দায়িত্বটুকু যদি পালন করা যায়, আমার মনে হয় যে ভোট না এই যে এত বোমা টোমার পেছনে আমরা খরচ করি, এই খরচটা যদি শুভ কাজে করি না, কাউকে চোখ রাঙাতেই হবে না, মানুষ নিজে স্পন্টেনিয়াসলি গিয়ে ভোট দেবে। মানে আমি সত্যি কথা বলছি, আমরা প্রেসিডেন্সিতে পড়াশোনা যারা করতাম, তো আমাদের সময় অ্যাটলিস্ট, অমলবাবু আজ আর নেই, উনি প্রথম দিন বলতেন রাজনীতি করো পড়াশুনো করার পরে। তো এই পড়াশোনার চাপটা ছিল বলে খুব বেশি যে আমরা রাজনীতিতে ঢুকতে পেরেছি, আমরা আইসি করতাম, কিন্তু তার মানে এই নয় যে এসএফআই দেখলে মারতে ছুটবো বা ডিএসও যে বা যারা রাজনীতি মানে দাঙ্গা নয়, না মারপিট ঝগড়া নয়, সুস্থ ডিবেট হবে, সুস্থ আলোচনা হবে, পরস্পরকে কারেক্ট করবো। তো এই একটা ফিলিং ছিল। আজকের দিনে সেটা ক্রমশ অবলুপ্ত হচ্ছে, এবং মানে যে দলেরই মহিলা ক্যান্ডিডেট দাঁড়াক না কেন, তার রাজনৈতিক ক্রেডিবিলিটির থেকে তার পার্সোনাল লাইফে যে কি ভীষণ ইন্টারেস্ট, হ্যাঁ, এইটা আমার কাছে খুব দুঃখজনক লাগে। যে মেয়েরা বোধহয় সবসময়, মানে তুমি ভাবো যে ভোটে দাঁড়িয়েছে এবং তিনি যদি জেতেন তাহলে তিনি ক্ষমতায়নের একটা এক্সাম্পল হয়ে যাবে, কিন্তু এখনো সে কেমন ভাবে কথা বলছে তার জন্য ট্রোলড হতে হবে। কি শাড়ি পরছে, শাড়ি পরছে না, শাড়ি পরে আবার পোজ দিয়েছে কি দেয়নি, সেটা নিয়েও তাকে ট্রোলড হতে হবে। তো এই জায়গাটা না সমাজের খুব একটা ক্রুয়েল দিক আমার মনে হয়। বরঞ্চ সেটা না দেখে এটা যদি মনে হতো যে আচ্ছা পার্লামেন্টে গিয়ে কি সত্যি প্রশ্নগুলো ইনি তুলতে পারবেন, এর মধ্যে কি সেই মেধা, পড়াশোনা ও ডিগ্রির দরকার নেই, মানুষের জন্য চিন্তা ভাবনা আছে কি, এইটুকু বাজিয়ে দেখি। তুমি তো বাবা সেলফি তুলতে যাচ্ছ তার সঙ্গে, তুমি তো তাকে এইটা নিয়ে যাচ্ছ না যে আপনি গিয়ে প্লিজ পার্লামেন্টের কোয়েশ্চেনটা তুলবেন, তো তোমার তো ভাবনাই নেই, তাহলে আবার চিন্তা কিসের যে সে নেত্রী অভিনেত্রী কে আসছে। এগুলো হচ্ছে, এটা একটা মেয়েকে ফেস করতে হয়, এবং এটা আমি দেখছি বারবার, যত দেখছি এত মনে হয় যে সমাজে আমাদের প্রায়োরিটিস গুলো না খুব মিসপ্লেসড। মানে আমরা সবসময় বলছি খুব অস্থির, হ্যাঁ, মানে আমরা সবসময় না অন্যের উপর দায় চাপিয়ে, এই করাপশন কেন হচ্ছে, ওই 3টে নেতা খুব করাপ্ট ছিল, এই 3টে নেতা করাপ্ট হতে পেরেছে, আপনি কোথাও থামাননি বলে। আপনি যদি থামিয়ে থাকেন, এবার আমাকে তার উত্তর শুনতে হয়, এই তুই থামাতে গিয়ে কি হলো, তোকে চাকরিটা ছাড়তে হলো। এখন আমার কথা হচ্ছে, আমি চাকরি ছেড়েছি, সম্মানটা হারাইনি, কিন্তু তো আমাকে বরঞ্চ অনেক দুঃখ দিত যে লোকে চোর চোর বলে ডাকছে আর আমি প্রিন্সিপালের চেয়ারে বসে আছি। তো এই জায়গাটা ভাবা দরকার যে আসলে দিনের শেষে আমি একটু কষ্টে থাকবো, নাকি আমি প্রচন্ড প্রাচুর্যের মধ্যে থাকবো, আর দরজা খুললেই যদি আশপাশের লোকগুলো ফিসফিসটা শুনতে পাই, তাহলে দেখবো যে নিজের সম্পর্কে কি অ্যাসেসমেন্ট। তো এই জায়গাটা আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ পাপিয়া। একদম। আচ্ছা, তোমার তো তাড়া রয়েছে বেরোনোর, খুব স্বাভাবিক, আর আজকের দিনটা তো ডেফিনেটলি খুব সুন্দরভাবে কাটাতে হবে। তাই আমার শেষ প্রশ্ন যে আমরা তো ইংরেজি নববর্ষের রেজলিউশন কথাটা বলি, কি রেজলিউশন নিলি? বাংলা, আমরা বাঙালি, বাংলা নববর্ষে তুমি কি রেজলিউশন নিতে চাইছো? দেখো, আমি মনে করি যে এই কথাটা তুমি খুব গুরুত্বপূর্ণ তুলেছো, যে একটা 31 ডিসেম্বর আসে, প্রত্যেকের প্রশ্ন আমরা নিউ ইয়ার রেজলিউশনটা কি। কেউ এই প্রথম তুমি যে বলছো যে আচ্ছা নববর্ষে আপনার আগামী বছরের জন্য কি কি প্রতিজ্ঞা বা আপনার প্রতিশ্রুতি,
তো এইটা আমরা বোধহয় একটা পাশ্চাত্য মানে দীর্ঘদিনে কলোনিয়াল হ্যাংওভার আছে, তো ওই জন্য আমরা 31 ডিসেম্বরটাকে অনেক বেশি যে কারণে আজকের বিষয় তুমি দেখবে অনেক বেশি হ্যাপি নিউ ইয়ার এসেছে। হ্যাঁ, তো আমি সেই সমস্ত ইংরেজ বাঙালিদেরকে ভীষণ শ্রদ্ধা করি, শ্রদ্ধা নিয়েই বলছি যে আমার 2-3টে রেজলিউশন সবসময় নেওয়ার চেষ্টা করি, যেটা কিছুতেই পারি না। এক হচ্ছে রাগ কন্ট্রোল করবো, এটা আমার ভীষণ থাকে। কিন্তু মেয়ে আমাকে পরশুদিন একটা খুব ইনোসেন্ট কথার মধ্যে দিয়ে এটা নাড়া দিল, বললো জানো তো মা, ও না তোমার থেকেও রাগী। এইবার আমি বুঝলাম যে এবার একটু কারেকশনের প্রয়োজন, মানে ওদের ইনোসেন্ট অ্যাটেন্ডেন্স, কিন্তু আমার তো যা শিক্ষা নেওয়া হয়ে গেল। কই ও তো বললো না যে দুষ্টুর মতো রাগী, মানে ও আমাকেই বেছে নিল যে পৃথিবীতে সবচেয়ে রাগী মানুষ ও মাকেই দেখেছে। তো রাগটা কন্ট্রোল করার একটা ইচ্ছে আছে, কারণ এটা আমি জানি না বাইরের লোককে কতটা আঘাত দিচ্ছে, কিন্তু আমার নিশ্চয়ই নিজের লোকেদের মনের মধ্যে একটা প্রভাব তার পড়ছে, যেটা আমার মেয়ে আমাকে একটা সাবধান বাণী দিয়েছে। তো এইটা এই বছরের আমার প্রতিজ্ঞা যে আমি চেষ্টা করব আপ্রাণ যে আমি কম রাগ করব। দ্বিতীয়ত হচ্ছে মিষ্টিটা ছাড়ার চেষ্টা করব, কিন্তু আমি জানি আজকের এই বাক্সগুলো দেখলেই আমার খেতে ইচ্ছে করবে। প্রত্যেক বছর আমি এটা ভাবি, হ্যাঁ, কিন্তু আমি ভাবি পরের বছর থেকে কমাবো, তো সেটা হয়ে উঠছে না। কিন্তু এবার আমি সিরিয়াসলি একটু চিন্তা করব যে মিষ্টিটা কমানো যায় কিনা। তৃতীয়ত আমার মনে হয় যে বাইরের যুদ্ধটা আমি যতটা সহজে লড়ার চেষ্টা করি, ভেতরে অনেক বেশি ক্ষতবিক্ষত হই। তো এই বাইরের কিছু দুষ্টু মানুষের জন্য নিজের ভেতরটাকে ক্ষয়প্রাপ্ত না করার চেষ্টা করব, কারণ বারবার আমার এটাই মনে হয় যে জীবন আমাকে যা আঘাত দিয়েছে আর তার থেকে ভালো যে জিনিসটা দিয়েছে অনেক বেশি চেরিশ করার মতো। তো সেইটাকে ভেবে মাঝে মাঝে আমার যখন খুব যন্ত্রণা হয়, তার একটাই ভুক্তভোগী হচ্ছে শোভন, কারণ মেয়ে এখনো বোঝার মতো অবস্থায় যায়নি, আর ও বোঝে, এবং বোঝে শুধু না, ও খুব ধৈর্যের সঙ্গে শোনে। তো আমি মাঝে মাঝে ওকে বলি, এই যে আমার দেখো চাকরিটা ছেড়ে দিতে হলো, সবই তোমার জন্য। তো এই যে সবই তোমার জন্য, আমার জীবনে ভালোটাও ওর জন্য, তো এই সবই তোমার জন্য যেন না বলি নতুন বছরে, সবই আমার জন্য। এইটাই, এই দায়িত্ববোধটা আমার মধ্যে জাগা দরকার, যে জীবনে ভালো আর মন্দ সবটাই আমার নিজের জন্য হচ্ছে। অতএব এই মাঝে মাঝে যে সাময়িক অভিমানের যে ফেজ, যেটা ওকে প্ল্যান করে দেয়, হ্যাঁ বলে ফেলি না হয়তো, কিন্তু তাহলে কি হয় জানো তো, যখন তোমাকে বাইরে থেকে প্রচুর লোক আঘাত দিচ্ছে, তখন তোমার নিজের লোকের কাছে গিয়ে তুমি সেটাকে ভেন্ট আউট করো। সেই সময় এমন অনেক কথা বলে ফেলি যেটা হয়তো একদম মিন করি না, কিন্তু আর শোভনের এক্সপ্রেশন খুব লিমিটেড, মানে কিছুতেই ওকে বোঝা যাবে না যে ও রেগে আছে, ভালো পেলো কিনা, কিন্তু ও পরবর্তীকালে যখন সেই কথাটা কোট করে আমি বুঝি যে ওর মনে গিয়ে নাড়া দিয়েছে। তো আমার এইটুকু প্রমিস থাকবে যে আমার প্রিয়জনদেরকে এমন কোনো কথা বলে দেবো না যে কথাটার জন্য হয়তো তার মনে একটু হলেও ক্ষত, কারণ ওই ক্ষতটা আমার মনে লাগে, তাহলে সেই কষ্টের এক অংশও কেন আমি তাদের দেবো। এই 3টে রেজলিউশন যদি রাখতে পারি, পরের বছর যখন আমরা আলোচনা করবো আমি মনে করবো একটু ভালো একটা মানুষ হলাম। ঠিক আছে, আর গত বছরের মানুষের থেকে এবছরের মানুষটা একটু ভালো। এরপর একসাথে যদি আবার কখনো বসি, তাহলে আমি সেটা নিশ্চয়ই জানার চেষ্টা করবো সময়ের দাবি মেনে সব শুরুরই শেষ হয়, আজকে শেষ করছি। আপনারা জানাবেন আপনাদের মন্তব্য, আপনাদের মতামত, কারণ আপনারাই শেষ কথা। ডেফিনেটলি আমি জানি আপনাদের ভালো লাগবে আজকের কথোপকথন। আর বৈশাখী দিকে রিকোয়েস্ট করব, তোমার কথা দিয়েই তো শেষ হবে, তো বলো কি বলতে চাও আজকে। একটু অন্যরকম কিছু, হ্যাঁ একটু অন্যরকম বলতে আমরা অনেক কথা বলছি, হ্যাঁ একটু সুর বেসুরো হলেও কিন্তু মার্জনা চাইছি প্রথমেই, কারণ গান ফান অনেকদিন ছেড়ে দিয়েছি। জীবনে এত বেশি অন্য বাজনা বাজে যে গান আর এত হয় না। তবু পাপিয়ার মুখটা দেখলে পরে, ওর হাসিটা দেখলে পরে, এরকম আরো ছোট ছোট যখন বাচ্চারা আমার কাছে আসে, ওদের এই ফুটফুটে মুখটা দেখলে পরে মনের মধ্যে কোনো একটা সুর জাগে, মানুষের ভালোবাসা কোনো একটা সুর জাগায়, সেইটা আজকে শেয়ার করতে চাইব। তো যেহেতু নতুন বছর, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি ভাবা যায় না, তো আমি চেষ্টা করছি রবীন্দ্রসঙ্গীত দিয়েই শেষ করার। একটা ছোট্ট, একদম একদম। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়,
সীমানা ছাড়ায়। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।